আন্দোলনে উত্তাল বাংলাদেশ। পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস এবং তার কুশীলবদের। অবস্থা বুঝতে পেরে দ্রুতগতিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছেন, আসেন ঐক্য করি। গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অকপটেই স্বীকার করেছেন, যখনই এই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন। আর বুঝতে কারো আর বাকি নেই যে এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ শুরু হয়ে গেছে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, ওই ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন, আসমান কাঁপে আপনাদের বুক কাঁপে না? জুলাই আগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলন করেছিলেন। তিনি এখন কোথায়? সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন, এই মানবাধিকারের ফেরিওয়ালারা এখন কোথায়? যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায়? কোথায় সে শিক্ষক, রাজনীতিক, বুদ্ধিজীবী, সুশীল, তারা কোথায়? তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলুপ এঁটে দেওয়া হয়েছে? সে প্রশ্ন এখন অনেকের কাছে। মাইলস্টোন স্কুল এবং কলেজের কোমলমতি বাচ্চাদের যে নির্মমতার শিকার হতে হয়েছে, সেখানে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য না করে উপদেষ্টারা সেখানে সমবিহারে গিয়ে তাদের সঙ্গে লোকজন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে শিক্ষার্থীরা বলছে যে ওনাদের কাজে আমরা উদ্ধার কাজে কাজ করতে পারিনি ওনাদের কারণে, ফলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেছে শুধু উদ্ধার কার্যক্রম প্রপারলি করতে না পারায়। এবং সে ঘটনা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই ইউনূস সরকারের উপদেষ্টারা সেখানে গিয়ে দল বেঁধে হই হুল্লোড় করে ছাত্রছাত্রী সহ উদ্ধারকারীদের কাজ বন্ধ রেখেছেন। এমনকি যাদের বাচ্চারা আটকে পড়েছে, পুড়ে গেছে বা পুড়ছে তখনও, সেই সব গার্ডিয়ানদের আসতে দেওয়া হচ্ছে না। দাঁত কেলিয়ে হাসা, শো দেখানো উপদেষ্টা এবং ভণ্ড রাজনৈতিক ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হয়েছেন। সেই নির্মমতার শিকার যারা, তারা রাতে কিভাবে লাশ সেখান থেকে নিয়ে আসা হয়েছে, এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী, সেই স্টুডেন্টদের, মেয়েদের হোস্টেলে আটকে রাখা হয়েছে, বাইরে তালা দিয়ে রাখা হয়েছে, যাতে বাইরে এসে তারা কোনো মাধ্যমে যেন প্রকাশ করতে না পারে যে কিভাবে এখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে বা অন্যান্য যানবাহনে লাশ নিয়ে যাওয়া হয়েছে। কারণ লাশ গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এখানে এসে শো করতে গিয়ে আমাদের উদ্ধার কার্য ব্যাহত করায় আমাদের অনেক ভাই বোনরা মারা গেছেন এবং লাশ গায়েব করা, লাশের সংখ্যা কমিয়ে ফেলার অভিযোগ উঠেছে সেখানে। একই অবস্থা হাসপাতালে গিয়ে কোনো কাজ নাই, হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে। এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায়? কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা? কোথায় মানবাধিকারের ফেরিওয়ালারা? কোথায় সেই সুশীলরা? কোথায় সেই বুদ্ধিজীবীরা? কোথায় সেই রাজনীতিবিদরা? আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না? আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাঁপে না? কোমলমতি এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না দাঁড়িয়ে চট করে সুধী মহাজন বিজ্ঞাপন দিলেন, আসেন ত্রাণে টাকা দেন, অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন। কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ! সরকারের তো ত্রাণ ফান্ড আছে, সেই টাকা কি এদের পিছনে ব্যয় করা যেত না? তাছাড়া ওই সময় কি টাকার দরকার ছিল? টাকার নেশা, সুদের ব্যবসা করা, টাকার নেশাই তো হবে। কোমলমতি এই বাচ্চাদের যখন বের করা শেষ হয় নাই, সে সময় তিনি বিজ্ঞাপন দিয়ে আসেন আসেন আমার ত্রাণ তহবিলে টাকা দেন। আমরা অতীতে দেখিনি রানা প্লাজার যে ভয়াবহ বিপর্যয়, তাজিন গার্মেন্টস, প্রাকৃতিক দুর্যোগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে ম্যানেজ করেছিলেন? এজন্য তখন একাধিক পত্রিকার শিরোনাম হয়েছিল বেস্ট ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। এবং তার এই ক্রাইসিসকে মোকাবেলা করা দেশে দেশের বাইরে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল। আর একটি স্কুলের বাচ্চারা এই অবস্থায় পড়ে গেল, সেক্ষেত্রে
আপনারা চাইতেছেন টাকা। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করে দিয়েছেন, মেট্রো রেল করে দিয়েছেন, দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে হসপিটালে নেওয়া সম্ভব হয়েছে এবং বার্ন ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি রিকগনাইজড। এই ইনস্টিটিউট তাদের চিকিৎসা চলছে। আমি জানি না কতজন বাচ্চা বেঁচে থাকবেন, অনেকে পুড়ে গেছেন। একজন শিক্ষয়িত্রী তো তার জীবন উৎসর্গ করে 20টি বাচ্চাকে রক্ষা করার পর আবার তাদের উদ্ধার করতে গিয়েছিলেন। সালাম সেই শিক্ষয়িত্রীকে। এত বড় ভয়াবহ ঘটনার পরে সুধী মহাজন কিভাবে দাঁত কেলিয়ে রাজনৈতিক মিটিং করছেন অন্য অন্য দল ডেকে, এবং সেখানে হাসি, ফটো সেশন, কোনো শোকে বিহব্বলতা নাই। সারা দেশ যখন শোকে বিহব্বল, সেই সময় তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিভাবে সেজন্য অন্য অন্য দলকে ডেকে মিটিং করছেন। এত নির্লজ্জ হতে পারে মানুষ? কোমলমতি ফুলের মতো নিষ্পাপ এই বাচ্চাদের চেহারা একবারও কি তাদের প্রাণে ভেসে ওঠে না? তাদের পাশে দাঁড়ানো নেই। ছাত্ররা অধিকার দাবি করতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ের ছাত্ররা সচিবালয়ে গিয়েছিলেন। তাদের যেভাবে মারধর করা হয়েছে, ছাত্রদের রক্তের হোলি খেলার ভিতর থেকে ক্ষমতা আরোহণকারী ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন 24 ঘন্টার ভিতরে আন্দোলনরতরা চলে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বল্প সময়ের ভিতর কঠোর ব্যবস্থা। নির্মমভাবে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তাদের পেটানো হয়েছে। মাটিতে পড়ে যাওয়া একজন ছাত্রকে সেখানে পালানো হয়েছে, উপরে তুলে 5 জনই মিলে মারতেছে, তারপর নাকে মুখে ঘুষি এবং অন্যদেরকে বেধড়ক পিটানো হচ্ছে। এটা তো বর্বরতার চেয়েও বড় কিছু। তারা শাহবাগে তাদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে, সেখানে গিয়েও তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, যেভাবে মারধর করা হয়েছে, এই নির্মমতাই বর্বরতা আপনাদের বিবেককে সাড়া দেয় নাই? কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা? একজন বয়স্ক মহিলা, তিনি নির্মমভাবে পেটানো একজন ছাত্রকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হচ্ছে। কোথায় আপনাদের সেদিনের বিবেকের কথা, মত প্রকাশের অধিকারের কথা, দাবি জানাবার কথা? অতীতে তো সচিবালয়ে ঘেরাও করা হয়েছিল, সচিবালয়ের গেট ভাঙা হয়েছিল। আজকের ঘটনায় যদি 1,500 মানুষের বিরুদ্ধে মামলা হয় সচিবালয় দখল করা অপরাধে, সেদিনেরটা অপরাধ ছিল না? ছাত্রদের অধিকারের কথা বলে যারা জঙ্গিতন্ত্র কায়েম করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার চেষ্টা করেছিলেন, সরিয়েছিলেন, আজকে ছাত্রদের পাশে তারা নেই কেন? আজকে সচিবালয়ে যখন ছাত্রদের পেটানো হচ্ছে, মারা হচ্ছে, আজকে যখন শাহবাগে নির্মম নির্যাতন করা হচ্ছে, পুড়ে যাওয়া ছাত্রদের পক্ষে কথা বলা, তাদের সহপাঠী অথবা স্কুলের ছাত্রছাত্রীরা যখন ক্ষোভ প্রকাশ করছে, তাদেরকে সেনাবাহিনী দিয়ে পেটানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, সেই ছাত্রছাত্রীদের পাশে নেই কেন? কোথায় সেই ছাত্রদের অধিকার দাবি আদায়ের তৎকালীন কথিত নেতারা? নাকি ক্ষমতা আরোহণ করেছেন, মহা আরামে আছেন? বিজিবি, আর্মি, পুলিশ, র্যাব নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাণী প্রচার করছেন, গোপালগঞ্জে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। সরকার এবং সেনাবাহিনীর যে প্রেস স্টেটমেন্ট, অবাক হয়েছি। একটা মানুষের মৃত্যুর কথা সেখানে নাই, কোনো দুঃখ প্রকাশ করা নাই। যত মানুষ মারা গেছে তারা তো কোনো রাজনৈতিক দলের নেতা না, তারা তো অতি সাধারণ মানুষ, তারা তো এদেশের নাগরিক। একটা মৃত্যুর শব্দ কোনো স্টেটমেন্টের ভিতরে নাই। বিবেকের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে দিয়েছেন। সংবাদপত্র, সংবাদ মাধ্যম শেখ হাসিনা আমলে পান থেকে চুন খসলে প্রথম পাতায় শিরোনাম করে ফেলতেন। গোপালগঞ্জের নৃশংসতার ঘটনার শিরোনাম হলো ঠিক বিপরীতটা। প্রশ্ন তুলেছেন, কোন আইনে একটা নিবন্ধিত সংগঠনের পিছনে সাজোয়া মিলিটারি যান, র্যাব, বিজিবি, পুলিশ প্রহরা দিয়ে সারা দেশে ঘুরে বেড়ানো হচ্ছে, সারা দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে? এত বড় নৃশংস ঘটনা, মাইলস্টোন স্কুল কলেজের, সচিবালয়ের ঘটনা, শাহবাগের ঘটনা, একের পর এক সারা বাংলাদেশ যখন উত্তাল, সেই সময় সুধী মহাজন অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছেন এবং সেক্ষেত্রে ব্যবহার করছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে, র্যাবকে, পুলিশকে, সরকারি যন্ত্রকে ব্যবহার করছেন। এ থেকে শেষ রক্ষা হবে? আমার মনে হয় না।
কোথায় সেই বিবেকের ফেলুয়ারলা? জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গোপালগঞ্জে একটি বাচ্চাকে একজন ইন্সপেক্টর, 2 জন সাব ইন্সপেক্টর, 3 জন কনস্টেবল মিলে বেদমভাবে মারধর করে তার মাথাটাকে বডির থেকে পিছনের দিকে নিয়ে ঘাড় মোটকে দেওয়ার মতো একটা বীভৎস ঘটনা ঘটানো হলো। জয় বাংলা এত অপরাধের? এই জয় বাংলা বলেই তো দেশটা স্বাধীন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার প্রাণ সঞ্চারী স্লোগান ছিল। আমি তো দেখলাম ফেসবুকে এখনো ঘোরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একাধিক সমাবেশে বক্তা বক্তব্য শেষ করে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। জামাতের মিছিলের প্রোগ্রামে আসার পথে যারা মিছিল করতে করতে আসছে, এক পর্যায়ে তারা জয় বাংলাই বলে ফেললেন। কই, তাদের ঘাড় তো মোটকে দিতে পারছেন না? জয় বাংলা বলা মানুষদেরকে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে যেখানেই নেন লাভ হবে না। জয় বাংলা হচ্ছে প্রাণের স্লোগান। কিংস পার্টি যেখানে যাচ্ছে, মঞ্চের ছবি ছাড়া অডিয়েন্সের ছবি আর কোনো গণমাধ্যম দেখাতে পারছে না, কারণ অডিয়েন্সে কোনো লোক নাই। এ দিয়ে দেশ শাসন করতে চাচ্ছেন? সুধী মহাজন, আপনার নিয়োগকর্তাদের দিয়ে আপনি অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছেন? পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীও নিরস্ত্র বাঙালির কাছে টিকে থাকতে পারে নাই, এবং সেই আন্দোলনের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল। আইবের মার্শাল্লাহ পরাভব মানে নাই বাঙালি, সে নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল। 70-এর নির্বাচনে মানুষ ম্যান্ডেট দিয়েছিল। কোথায় সেই বিবেকেরলা? 7 জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোমর ফাঁস করে দিলেন যে যখনই পায়ের নিচে মাটি থাকে না তখনই আমাদের ডেকে ঐক্যের কথা বলা হয়। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, এলডিপির সভাপতি সাদাত হোসেন সেলিমরাও একইভাবে ঘটনা ফাঁস করে দিচ্ছেন। আপনাদের উন্নতি হচ্ছে, দেশে জঙ্গিবাদ কায়েম করছেন, জঙ্গিদের উত্থান ঘটানো হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কি পোশাক পরে মেয়েদের আসতে হবে। রাস্তায় মহিলাদের পোশাক কারো পছন্দ না হলে পানের পিক ছুড়ে দেওয়া হচ্ছে, তাদের লাঞ্ছিত করা হচ্ছে। এবং এই সরকারের উপদেষ্টা মহিলারা তারাও বিদ্রুপাত্মক কথা বলছেন। আমাদের সুধী মহাজনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় ভয়াবহ বিপর্যয় তাকে দেখা যায় নাই। ছাত্রদের নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। শিক্ষা উপদেষ্টা নির্লজ্জ বেহায়ার মতো বলছেন আমি পদত্যাগ করব না। কত নির্লজ্জ মানুষ হতে পারে? ছাত্রনেতা দাবিদার হয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করা ব্যক্তিরা ক্ষমতায় বসে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করছেন, সেই ছাত্রদের পাশে আজ আর নেই। মাইলস্টোন স্কুল কলেজের ছাত্রদের পাশে নেই। হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের সামনে শাহবাগে, তাদের পাশেও কিন্তু সেই কথিত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নাই। সবাই এখন বুঝতে পেরেছে। অনেকেই স্পষ্টভাবে কথা বলছেন, যারা সেদিন তাদের দ্বারা প্রতারিত হয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তারা বলছেন আমাদের সেদিন বলা হয়নি যে এদের আলটিমেট টার্গেট এরা রাজনৈতিক দল করবে, এরা ক্ষমতায় যাবে। আমরা বুঝতে পেরেছি ওরা আমাদেরকে প্রতারিত করেছে। তাদের নেতাদের অনেকেই কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছেন। আর সেই ভদ্র মহিলা যিনি আসমান কাঁপানো দেখলেন, বুক কাঁপানো দেখলেন না, অনেকেই প্রশ্ন করছেন তার বুক কি কাঁপছে না? তার বিবেক কি একটুও কাঁপছে না? যারা মানবাধিকারের কথা বলে বিবৃতি দিতেন, আপনাদের বিবৃতি কোথায়? কলম বন্ধ হয়ে গেছে? পত্র পত্রিকা, টেলিভিশন, লাইভে যে প্রোগ্রামটুকু অন্তত দৃশ্যমান হয়েছে সেটাও সংবাদ থেকে কেটে ফেলছেন, সেটাও কাউকে দেখতে দিচ্ছেন না। উত্তরা মাইলস্টোন স্কুল কলেজে যখন লাইভ শুরু হয়ে গেল বিভিন্ন গণমাধ্যমের, তখনই সেখানের ইন্টারনেটকে বিকল করে দেওয়া হলো। এভাবে সুধী মহাজন রক্ষা হয় না। আইয়ুব মার্শাল্লাহ দিয়ে রক্ষা পায় নাই। পাকিস্তানের বিশ্বখ্যাত সশস্ত্র বাহিনী নিরস্ত্র বাঙালির কাছে নাকে খত দিয়ে ফিরে গেছে। সেই সকল আন্দোলনের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগে দিয়েছিল। দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক না। এমনকি কিছু মানুষ যারা বুঝতে না পেরে আওয়ামী লীগের প্রতি অভিমান করেছিল, এখন তারা প্রকাশ্যে বলতেছে শেখ হাসিনাই যথার্থ ছিল। রানা প্লাজা, তাজনীন গার্মেন্টস, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা শেখ হাসিনা যেভাবে ম্যানেজ করেছিলেন, পত্রিকার শিরোনাম হয়েছিল
শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার। শুধু দেশে না, দেশের বাইরেও তিনি ভূয়সী প্রশংসা পেয়েছিলেন। আর একটি স্কুল এবং কলেজের ঘটনাকে ম্যানেজ করতে না পেরে টাকার জন্য বিজ্ঞাপন দিয়ে দিলেন। কত নির্লজ্জ! অনেকে অবশ্য বলছে সুদের মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করা, ওর টার্গেট তো টাকাই থাকবে। সুদের ব্যবসা করা আর রাজনীতি করা, রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। তাছাড়া নির্বাচিত হয়ে আসেন নাই তো, মানুষের কাছে তো কোনো দায়বদ্ধতা নেই। সারা দেশ আজ উত্তাল, সমস্ত মানুষ বুঝতে পারছে তাদেরকে প্রতারিত করা হয়েছিল। সুধী মহাজন, আপনার কুশীলব বর্গ 9 ঘন্টা নাকি আটকে ছিল, মবকে তারা প্রেসার গ্রুপ বলেছিল। বুঝতে পেরেছেন মব কাকে বলে? যার নামের পিছনে ডাস্টবিন যুক্ত। এবং আমাদের প্রফেসর আসিফ নজরুল, বুঝতে পেরেছেন অসংখ্য মানুষ ভালোবাসে, এখন কি পরিমাণ ঘৃণা করে বোঝা গেছে। এই উত্তলতায় ভেসে যাবে চূর্ণ বিচীর্ণ হয়ে। তবে দুর্ভাগ্য, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা কাঙ্ক্ষিত ছিল না। অতীতের ভয়াবহ মব রক্ষা করার জন্য সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু এখন নিরস্ত্র ইনোসেন্ট ছাত্রদেরকে পেটানো, গুলি করা, এই নির্মমতায় তাদের ব্যবহার করে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। যারা মৃত্যুবরণ করেছেন তাদের পোস্টমর্টেম, তাদের চিকিৎসা, তাদের বার্ন ম্যানেজমেন্ট, তাদের অন্যান্য যেসব অসুবিধা হয়েছে সেগুলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। এইখানে বাকি যে মন্ত্রণালয়গুলির কথা আপনি বলেছেন তারাও আসলে তাদের যার যার দায় দায়িত্ব মন্ত্রণালয়ের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের সঙ্গে মিলে কাজ করে। তবে সবচেয়ে বেশি দরকার হচ্ছে কোঅর্ডিনেশন, এবং কোঅর্ডিনেশনটি করে থাকে সাধারণত এই ধরনের জাতীয় দুর্যোগের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়। আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় সাধারণত এইসব জিনিস এগিয়ে আসেন এবং তারা কোঅর্ডিনেট করেন। আর ডিজাস্টার ম্যানেজ করার জন্য আসলে স্পেশালাইজ লোকজন আছেন সরকারে, তারা এইসব কাজ করছেন। এটাই হচ্ছে স্বাভাবিক প্রোটোকল আর কি। এইখানে ধরেন কিছুটা আপনি যেটা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় আছে, কারণ এটা পড়েছে একটা স্কুলের উপরে, কলেজের উপরে, এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রছাত্রীদের ভালো মন্দ এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভালো মন্দ। যদিও এটা বেসরকারি স্কুল, কিন্তু এটা তাদের মধ্যে পড়ে। আর আরেকটি বিষয় আছে, ঘটেছে ঢাকা সিটি কর্পোরেশনের অধীন এলাকায়। ঢাকা সিটি কর্পোরেশনের যে কোনো এলাকায় যদি এই কোনো ঘটনা ঘটে তাহলে সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকে, মেয়রের দায়িত্ব থাকে, দমকল বাহিনীর দায়িত্ব থাকে। দমকল বাহিনী সেখানে যান, ফায়ার রেস্কিউ করতে যান। আমি লক্ষ্য করেছি সিটি কর্পোরেশনের মেয়রের চেহারা আমি দেখি না, উনি কোথায় আছেন আমি ঠিক জানি না, সিটি কর্পোরেশনে উনি গিয়েছিলেন কিনা, আমি মেয়রের চেহারা কোথাও দেখতে পাই না। এই মুহূর্তে এমনিতেই তদবির প্রাপ্ত মেয়র, তদবিরে উনি বসেছেন প্রশাসক, তার না উনি মানে প্রশাসক, মানে কি মেয়রের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক। তো উনি তো আসলে তদবিরস্থ এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ওনাকে দেখা গেল না এই জায়গাটাতে, এটা আপত্তিকর। স্বাস্থ্য উপদেষ্টার ক্ষেত্রে একেবারেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা। বরং আমি দেখলাম যে আইন উপদেষ্টা বেশ ওখানে পৌঁছে গেল, হয়তো তিনি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওই সমন্বয়কের মতো চলে গিয়েছিলেন। আমরা যদি ডাক্তার আব্দুল স্যার একটা একটা করে মন্ত্রণালয়ের দিকে যাই, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখা গেল না, মানে তার কোনো বার্তাও কি পাওয়া গেল? মানে তাকে আমরা দেখলাম এদিকে এনসিপি তারও পদত্যাগের জন্য দাবি তুলছেন। আপনি কি মনে করেন যে এনসিপি আমরা পরে কথা বলি, না এনসিপি কে নিয়ে কথা বলবো না, কথা বলবো তাদের দাবি যে স্বাস্থ্য উপদেষ্টার কি পদত্যাগের মতো অবস্থা আপনার মনে হয়েছে যে এখানে তার পদত্যাগের দাবি তোলা উচিত? না, এই ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করা উচিত না। স্বাস্থ্য উপদেষ্টা বহু আগে পদত্যাগ করা উচিত ছিল। উনি এর চেয়ে আরো বড় বড় গাফিলতি করেছেন, সেগুলা নিয়ে ওনার কোনো আলোচনা নাই। এখন হঠাৎ করে এনসিপি তার পদত্যাগ চাইছে, কারণ এনসিপি আসলে এই সরকারকে দুর্বল করতে চাইছে। এনসিপির চায় আরো গ্রিপের মধ্যে একটা সরকার, অর্থাৎ যে সরকারকে তারা কানে ধরে উদ্বোস করাতে পারবে। এই সরকারকে মোটামুটি তারা কান ধরা ছাড়া উদ্বোস করায়, কিন্তু ভবিষ্যতে তারা আরেকটা সরকার চায়, বা সরকারের মধ্যে এমন লোকজন চায় যে যা বলবে তাই সত্যি। এই জন্য তারা ডক্টর ইউনূসের আস্থা ভাবেন বা ডক্টর ইউনূসের প্রিয় বলে যাদেরকে মনে করছে তাদেরকে সরিয়ে দিতে চায়। কারণ এখানে তো কোটা ভিত্তিক সরকার তৈরি হয়েছে, তারা সেটা স্বীকার করেছে যে এটা নাকি ডক্টর ইউনূসের ভাই বেরাদের কোটা বা তার পছন্দের কোটা। তো
তারা আসলে চাচ্ছে সেই পছন্দের কোটার লোকজন সরে যাক, তাদের পছন্দের কোটার লোকজন ঢুকে থাকবে। এটা তাদের একটা পরিকল্পনা, এই জন্য যে তারা মনে করছে আমার ধারণা যে সরকারকে আরো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলে আরো ইচ্ছা মতো তাদের পক্ষে পদযাত্রার যে নিরাপত্তা, গুলি চালানো ইত্যাদি নানান জিনিসপত্র তারা করাতে পারবে। জি, মানে স্বাস্থ্য উপদেষ্টাকে আপনি বলছেন যে এই মুহূর্তে তার পদত্যাগ আগেই আরো আসা উচিত ছিল, কিন্তু তাকে আমরা একদমই কোথাও দেখছি না। তিনি আছেন তো? আর নিশ্চয়ই আছেন, কোথাও না থাকার তো কোনো কারণ নাই। হয়তো দেখেন বিদেশে গিয়ে বসে আছেন, চিকিৎসা নিচ্ছেন, এটাও হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, কোনো তো বক্তব্য পাওয়া যাচ্ছে না, উনি হয়তো আছেন, সেই জন্য আমরা প্রশ্ন জানি না। করছি। আচ্ছা, এবারে শিক্ষা উপদেষ্টার বিষয়ে তিনি এক গণমাধ্যমে কথা বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার পদত্যাগের বিষয়ে ছাত্রদের দাবি ছিল। তিনি বলছেন তার পদত্যাগের কোনো ইচ্ছা নাই, সিদ্ধান্ত তিনি নেবেন না, কারণ তিনি তার ভূমিকায় কোনো ব্যত্যয় দেখেন না তার কার্যক্রমে। এই বিষয়ে তিনি একটা ব্যত্যয় করেছেন। তার উচিত ছিল এই সচিবের কথা না বলে তিনি নিজেই তো সিদ্ধান্তটা দেওয়া উচিত যে পরীক্ষা পরের দিন হবে কি হবে না। তার বিরুদ্ধে অভিযোগ এটাই, পরীক্ষা কেন পরের দিন পিছাবে, যে এটা কেন আগে বলে দিল না। আপনি চিন্তা করে দেখেন, এখানে কিছু পরস্পর বিরোধী ব্যাপার আছে। যেমন ধরেন, যারা বলছে পরীক্ষা কেন টাইমলি পিছিয়ে দিল না, এরা যদি পড়াশোনা করা ছাত্রই হতো তাহলে পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে কিংবা ওই দিন শোক প্রকাশ বাদ দিয়ে তারা গিয়ে সচিবালয়ে ঘেরাও করে তার পদত্যাগটা দাবি করতো। এদের পড়ালেখা নাই, এদের আর পরীক্ষা নাই, নাকি এটাই শেষ পরীক্ষা ছিল? এরা কি আসলে আদৌ ছাত্র কিনা, বা যদি ছাত্র হয়ে থাকে এরা কি আসলে পরীক্ষা পাশ করতে চায়, নাকি এসব হুজ্জত করে পরে অটো পাস নিতে চায়? কারণ এই সরকারের তো ঐতিহ্য আছে অটো পাস দেওয়া। তো আমার অদ্ভুত ভাবে মনে হয়েছে যে একদল পরীক্ষার্থী, একটা পরীক্ষা হয় নাই কিন্তু কেন এটা সময় মতো বললো না, এই দাবিতে এসে সারাদিন ধরে রাস্তায় আন্দোলন করতে। এরা কি আদৌ পরীক্ষার্থী, এরা কি আসলে ছাত্র কিনা? বা আমি বুঝি না। আমি নিজে ছাত্র ছিলাম তো একসময়, আপনিও ছিলেন। আপনি এটা করতেন যদি আপনি দেখতেন যে আপনার পরীক্ষাটা একটা শোকাবহ ঘটনার মধ্যে দিয়ে পিছিয়ে গিয়েছেন, যেটাই হোক, দেরি করে ছাত্র তো আসলে অনেক কিছু করছে যেটা আমরা করতাম না। এখন কথায় কথায় নানান রকম চাপ, পরীক্ষা পেছানোর জন্য কেউ যায় অটোপাসের জন্য, সবাই চাপের উপরেই রাখছে। না, যে পরীক্ষা দিচ্ছে, যার ওই দিন একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেদিন পরীক্ষাটা হয় নাই এবং দেশে একটা শোকাবহ অবস্থা, সেই অবস্থায় তারা গিয়ে কেন আমার পরীক্ষা দেরি করে পিছাইলি সেই কথা বলে তারা আন্দোলন করছে। তাদের পরের দিন পরীক্ষা নাই, তাদের রেস্টের ব্যাপার নাই, তারা পরীক্ষা পাশ করতে চায় না, পড়ালেখা নাই, নাকি সব পড়ালেখা মুখস্থ করে ফেলেছে, যে কোনো দিন পরীক্ষা দিতে পারে। মানে আপনি চিন্তা করে দেখেন, এটা অবাস্তব। তো আর এই যে অপরাধে বা যে অন্যায় তার পদত্যাগটা হচ্ছে, এটা খুবই মামুলি। আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করার মতো কোনো অন্যায় কিছু করেছেন। বরং আমার কাছে মনে হচ্ছে যে তিনি আসবার পরে যে এনসিপির যে একটা লোক গাজী সালাউদ্দিন তানভীর এবং তার সহচরেরা যে ছিলেন, যারা টেক্সটবুক বোর্ডে বসে কাগজের দুর্নীতি করছিলেন, এদেরকে যে সরে যেতে হয়েছে, দুদকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমার তো মনে হয় যে সেই ক্ষোভে বহিঃপ্রকাশিত। কিন্তু তিনি তার পদত্যাগের মতো দোষ আপনি পাচ্ছেন না খুঁজে, কিন্তু মানে এটা কেমন কথা যে রাত 3টার সময় সিদ্ধান্ত আসবে এবং তাকে ফোন করে পাওয়া যাবে না, তিনি জানাবেন ও তথ্য উপদেষ্টা বা যুব ক্রীড়া উপদেষ্টা তার পরবর্তীতে? না, রাত 3টায় আমি আপনার একটা কথা বলি, রাত 3টায় এটা উনি বলেছেন বা জানিয়েছেন ওনার কর্তৃপক্ষ যে তথ্য উপদেষ্টা জানিয়েছেন না, কিন্তু আপনি কথা বলতে চান, সেটা হচ্ছে যে যেই জানিয়ে থাকে পরের দিন কি সবাই পরীক্ষা দিতে হলে গিয়েছিল? অনেকেই নাকি গিয়েছে, কিন্তু সেখানে কারা সেটা না, সেই ভিডিও হলে গিয়ে সেই পরীক্ষার্থীরা বসে আছে কাগজ কলম সহ, হলে গিয়ে পরীক্ষা দিতে না পেরে বড় কষ্টে আছে, সেই পরীক্ষার্থীদের ছবি কোথায়? এগুলা আদল তাবল কথা। রাতের 3টায় বললি কি? রাতের 3টায় এর আগে কোনো কিছু হয় নাই? রাতের 3টায় এই সরকারের উপদেষ্টা এসে সংবাদ সম্মেলন করে নাই? তখন তো তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চায় না। রাতের 3টার সময় বাসার মধ্যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা লোকজনকে ডেকে নিয়ে একটা প্রেস কনফারেন্সের নামে তামাশা করেছিলেন, তখন থেকেও তার পদত্যাগ চায় না। এগুলা কোনো কথা না যে রাতের 3টায় ঘোষণা দিতে হয়। সকালে আপনি কি মনে করেন যে রাত 3টার সময় যদি সিদ্ধান্ত জানানো হয়, সব শিক্ষার্থীরা জানবে যে তাদের পরীক্ষা বুঝলো না? ধরেন হলে গিয়ে দেখলো পরীক্ষা হচ্ছে না, তাদের কি হয়েছে? এরা তো হলে গিয়ে দেখছে পরীক্ষা হয় নাই, তারপরে তো বাসায় গিয়ে পড়তে বসে নাই, তারপরে তো রাস্তার মধ্যে গিয়ে গন্ডগোল করছে। এত যদি পড়াশোনা করার ছাত্র হইতো তাহলে তো যে মাত্র শুনেছে পরীক্ষা হচ্ছে না বাসায় গিয়ে পড়াশোনা বসে করতো। কেন আমারে জানাইলি না, সেই জন্য তুই চলে যাবি, এটা কোনো যৌক্তিক দাবি নাকি? এইটা আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টা পদ থেকে যথেষ্ট। এর মধ্যে কি কোনো যুক্তি দেখেন না আপনি যে
সেটার জন্য তাদের একটা দাবি ছিল যে পরীক্ষা স্থগিত করা হোক, সেটি স্থগিত করা হবে না বলে জানলো তারা। পরের দিন পরীক্ষার হলে গিয়ে কেউ কেউ না, আমি গিয়েছে। এটা যুক্তি দেখি না। পরীক্ষা জেনেছে হবে না, তারপরে বলেছে হবে, তাতে এই জন্য পদত্যাগ করে ফেলবে একটা লোক? এটা একটা বিরাট অপরাধ। মানে ও একবেলা না জেনে পরীক্ষা হলে গিয়েছে, সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগ করে ফেলতে হবে? জি, তখন আসলে তারা দাঁড়িয়ে যেরকম স্লোগান দিতেন, এখন তাদেরকে দেখে ছাত্রদের মধ্য থেকে ভুয়া ভুয়া স্লোগান আসছে, মাইলস্টোনের কথা বলছে, এবং তারা 9 ঘন্টা সেখানে অবরুদ্ধ ছিলেন, 2 দফা বের হবার চেষ্টা করেছেন, বের হতে পারেন নাই। এই বিষয়টা আসলে কেমন মনে হয় যে মানে 1 বছরের মাথায় উল্টে গেল এই কিনা? সরকার যখন ক্ষমতা এসেছেন, এসেই তারা যেটা করেছেন, তারা এই ছাত্রদের একটি পক্ষকে প্রবলভাবে মাথায় তুলে পোষণ করেছে। আমাদের বাবা মার কথা যদি চিন্তা করেন, বা অভিভাবকদের কথা, বা শিক্ষকদের কথা, তারা আমাদেরকে একবেলা আইসক্রিম খেতে দিলে দ্বিতীয় বেলা কিন্তু দেন নাই। ঠান্ডার দিনে বলেছেন যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, খাবে না। আমরা যদি পরীক্ষার আগে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করার চেষ্টা করতাম, বলতেন না পরীক্ষার সময় কোনো আবল টাবল খাওয়া যাবে না, কারণ পেট যদি নষ্ট হয় পরীক্ষা খারাপ হবে। মানে এই যে ওনারা আমাদেরকে না বলতেন শুরুর দিকে, এই সরকার কোনো কিছু তাদেরকে না করে নাই, যা বলে তাতেই হ্যাঁ, যেদিকে বলে সেদিকে মাথা নেড়েছে। এমন একটা ভাব করেছে, বলেছে এরা আমাদের নিয়োগকর্তা, এদের কথা শুনতে হবে, এদের সঙ্গে থাকতে হবে, মেটিকুলাস ডিজাইন করেছে, তারপরে মাস্টার মাইন্ড আছে, এগুলা বলেছে। সারাক্ষণ মাথায় হাত বুলেছে, পিঠে হাত বুলেছে, বুলিয়ে এমন একটা অবস্থা করেছে যে এখন ওরা যাই চায় মনে করে যে এইটাই তাদের পেতে হবে, এটা দিতেই হবে তাদেরকে। তারা তাদের যে কোনো ন্যায় অন্যায়, ন্যায্য অন্যায্য যে কোনো দাবিকে মনে করে যে এটা একটা নির্দেশ, এবং সেই নির্দেশ তামিল করতে সরকার, রাষ্ট্র, প্রশাসন সবাই বাধ্য। কেউই এই ধরনের কোনো অন্যায্য আদেশ, নির্দেশ, অনুরোধ, উপরোধ মানতে বাধ্য না। এখানে যা কিছু ন্যায়সঙ্গত, যা কিছু বাংলাদেশের জন্য ভালো, সেইটা করতে হবে। সেটা যদি যে কেউ এসে চায়, সেখানে মাথা নেড়ে তাদেরকে হ্যাঁ ভাইয়া, ঠিক ভাইয়া, জি ভাইয়া বলার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, এটা এই সরকার করেছে, এবং করার ফলে যে ঘটনাটা ঘটার কথা ছিল সেটাই ঘটেছে। আমরা যখন তখন কথা বলেছি যে আমাদের ভালো চায় না, এখন যখন আবার কথা বলছি, এখন বলবে কি জানেন? এখন বলবে না, এখনো আমাদের ভালো চায় না, এখন সরকারের ভালো চায়। ঘটনাটা সেইটা না, এই পুরো পরিস্থিতিটা ঘটতে দেওয়া হয়েছে, এবং এখন তারা যে কোনো দাবি দাওয়া নিয়ে তারা হাজির হয়ে যাচ্ছেন, এবং তারা বলার চেষ্টা করছেন আমাদের কথা না শুনলে তুমি চলে যাও, আমরা আরেকজনকে বসাই দিব। দেশ তো ছেলে খেলা করার জিনিসটা। আপনি ছেলে হতে পারেন, হাতে মোয়া নিয়ে ঘুরতে পারেন, কিন্তু দেশ তো কারো মোয়া না যে এটা সে হাতে নিয়ে ঘুরবে। দেশ কিন্তু বাংলাদেশের সবার। এখানে একজন যেমন পরীক্ষা দিতে না পারলে তার মন খারাপ হয়, আরেকজন সে যদি তার চাকরিতে ঠিক মতো যেতে না পারে তার মন খারাপ হয়, আরেকজন যদি রাস্তায় এইসব কারণে আটকে থেকে হাতে ক্যানুলা নিয়ে হেঁটে যেতে হয়, তারও মন খারাপ হয়। ফলে কারোই কোনো অধিকার নেই অন্যের জীবনযাত্রাকে বিপর্যস্ত করা, এবং সেই বিপর্যস্ত করার প্রক্রিয়া তারা করেছেন। যেখানে সেখানে গিয়ে পদযাত্রা শুরু করে দিয়ে যেমন তেমন জায়গাতে নিরাপত্তা হুমকি, ঝুঁকি তৈরি করে তারা মানুষজনকে রাস্তায় আটকে রেখে, আমরা দেখেছি ক্যানুলা হাতে লাগানো রোগী ক্যানুলা হাতে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কারণ যেতে পারছে না, বন্ধ। আমরা দেখেছি নিরাপত্তার নামে কোটি কোটি টাকা রাষ্ট্রে খরচ করা হচ্ছে। এত ফেসবুক আছে, এত কিছু আছে, কই তখন তো এরকম পদযাত্রা করার দরকার হয়নি। হঠাৎ তাদের পদযাত্রার ভূত মাথায় চাপলো না, চেপেছে কারণ তারা আসলে মূলত তাদের ক্ষমতার প্রদর্শনী করতে চাইছেন, তারা দেখাতে চাইছেন যে তারা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনাকে যোগ করবো, এবং এই ক্ষমতার প্রদর্শনী হচ্ছে রাজনীতি। যখন এই আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, তখন আমরা একটা সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমাদের এখানে আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হবে না। আগে যেমন লোকজন ভিআইপি ভিভিআইপি আমাদের জীবন বিঘ্নিত করতে, সেটা করবে না। আমরা চেয়েছিলাম যা ঠিক সেইটা করবে সরকার। আমরা চেয়েছিলাম যা সত্য সেটা উচ্চারণ করবে গণমাধ্যম। আমরা দেখলাম যে এরা এসেই প্রথমে গণমাধ্যমের মধ্যে ঢুকে পড়ে এর চাকরি যাবে, ওর চাকরি যাবে, একে হুমকি তাকে হুমকি দিতে শুরু করেছেন। এখন হুমকি দিতে দিতে এখন নিজেদের উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে। জি, আমি একটু প্রশ্ন একটা যোগ করতে চাই এখানে, যে রাজনীতি, তাদের রাজনীতি, তাদের পদযাত্রা, তাদের ক্ষমতা প্রদর্শনের কথা বলছেন। এইখানে একটা দেখলাম আমরা, মানে এই ঘটনার মধ্যে রাতের বেলা বৈঠক হলো, প্রধান উপদেষ্টা প্রথমে 4 দলের সাথে বৈঠক করলেন, তার মধ্যে জামাত ইসলাম, বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই 4টি দল। আমরা যে ছবিটি একটা দেখলাম, এই বৈঠক সম্পর্কেও কথা বলবো, কিন্তু ওই যে ক্ষমতা প্রদর্শন বা তাদের রাজনীতির জায়গাটা একটু শুনতে চাই। যে সেখানে আমরা যে ছবি দেখলাম, ফটো সেশন যেটি হলো, সেখানে দেখলাম সবাই আইডি ঝুলিয়ে আছেন। সেখানে বিএনপির 2 জন নেতা, জামাতের 2 জন নেতা, ইসলামী আন্দোলনের নেতা, সবাই গলায় আইডি ঝুলিয়ে আছেন। এনসিপির 2 জন নেতা, নাহিদ এবং আখতার, এই 2 জন ছিলেন, তাদের গলায় কোনো আইডি ছিল না। মানে এর আগেও আপনিও কথা বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন তখন কথা বললেন নাহিদকে ডেকে। মানে তারা কি আসলে তাদের যাতায়াত, তাদের বিষয়টা কি খুব বিশেষভাবে দেখানো হচ্ছে?
আপনি কি খেয়াল করেছেন বিশেষভাবে ছবিটা? দেখানোর বিষয় না, এটা তো একটা পক্ষপাত। হ্যাঁ। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর শুরু থেকে এনসিপির প্রতি পক্ষপাত করছে। সবাই এখন মনে করে যে এনসিপি হচ্ছে সরকারি দল। আমি ডাক্তার আব্দুল নূর তুষার, ওই বিষয়টা একটু স্পষ্ট, মানে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব সহ আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তারা যে 9 ঘন্টা আটকে থাকলেন, তারপরে একটা ফেসবুক পোস্টও দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছেন যে আমরা চাইলে আরো আগেই ফিরে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বল প্রয়োগে আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতেই সেখানে ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে আমরা তখনই কেবল বিদায় নিয়েছি। এটি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন। মানে এটি তার খুব একটা, এই অবস্থান কিভাবে দেখছেন? মানে তারা চাইলেই আসলে আরো আগেই ফিরে আসতে পারতেন, এই হচ্ছে তাদের অবস্থা। যদি আমরা দেখি 2 দফা বের হওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। না, চাইলে কিভাবে বেরোতে পারতেন? আপনি বরং ওনাকে ডাকেন আপনার অনুষ্ঠানে, দেখে জিজ্ঞেস করুন যে চাইলে আপনি বেরোয় আসতে পারলে ভিতরে বসে বসে কি করছিলেন, ভেরেন্ডা ভাবিতেছিলেন? ওই যে পরিস্থিতি অনুকূলে আসার জন্য যে সময় বসে পড়েছে, ওই থেকে অনুকূলে আসার জন্য ওনারা ভিতরে বসেছিলেন, ওই 9 ঘন্টা কি করছিলেন? ভেরেন্ডা ভাবছিলেন? জিজ্ঞেস করেন। উনি তো ওখানে বসে বসে ভেরেন্ডাই ভাবছিলেন। কেননা গোপালগঞ্জে আটকে থাকলে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে হয়, ওখানে গুলি চালাইতে হয়। আর এখানে আটকে গেলে পরে 9 ঘন্টা বসে থাকে। ওনাকে 90 ঘন্টা আটকে রাখলে এখান থেকে উনি বেরোতো না, 90 ঘন্টা ওখানে বসে থাকতো ভেরেন্ডা ভাবতে। কারণ উনি তো এটাকে প্রেশার গ্রুপ বলেছে। ওনাকে যে কোনো ওখানে আটকে রাখলে 90 ঘন্টা আটকে রাখা উচিত, কারণ উনি তো প্রেশারে আছে, ভালো প্রেশার, হাই প্রেশার আছে। হ্যাঁ, এমনি প্রেশার শক্তি। তো ওনাকে জিজ্ঞেস করো, আপনি তাকে ডাকেন না কেন আপনার অনুষ্ঠানে? ডেকে তাকে জিজ্ঞেস করেন না যে 9 ঘন্টার আগে আপনি বেরোয় আসতে পারলে কিভাবে বেরোয় আসতেন, কি দিয়ে, কোন জাদু মন্ত্র বলে? তাহলে ভেতরে ভেতরে বসেছিলেন কেন? ওইখানে বসে সরকারের অন্য ধ্বংসের সময় ধ্বংস করছিলেন কেন? মানে 9 ঘন্টা পরেও এসেছেন নিরাপত্তা বাহিনীর সহায়তায়, দেখেছি। যে সহায়তায় বেরো, ওনারা তো নিরাপত্তা বাহিনীর সহায়তা ছাড়া এখন কোথাও যাইতে পারে না। ওনাদের যে রাজনৈতিক দলটা বানিয়েছেন, তারা তো, তাদের প্রতীক হওয়া উচিত এপিসি, পার্সোনাল ক্যারিয়ার। তারা এই প্রতীকের জন্য আন্দোলন করতে পারেন, কারণ মানুষ এই প্রতীকের সঙ্গে তাদেরকে যুক্ত করে ফেলেছে। জি, আমি এই মানে দুর্ঘটনা সম্পর্কেও যেই মানে নানান রকম কথা যে চলে আসছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এই সরকারের উপরে যে প্রভাব খাটান অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, তিনি একটা পোস্ট করছেন। তিনি বলছেন সেনাপতিদের দুর্নীতি ও অবহেলার করুণ পরিণতি দেশের জন্য কতটা ভয়াবহ হয়, এই শিরোনামে বলছেন এটা ভুলে গেলে চলবে না যে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ক্ষমার অযোগ্য অবহেলার কারণে রাজধানীর ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পেরেছে। সাধারণ জনগণের প্রতি তাদের কোনো অঙ্গীকার, শ্রদ্ধা কিংবা দরদ নেই। তিনি আরো বলছেন সশস্ত্র বাহিনীর তরুণ অফিসার সৈনিকদের প্রতিও এই সকল কর্মকর্তাদের কোনো দরদ বা দায়বদ্ধতা নেই। তিনি এটি বলছেন যে দুর্নীতি, অযোগ্যতার কারণ। এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে কেউ তার নিজের জীবনকে বিপন্ন করে না। আপনি দেখবেন যে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে আমরা অনেক দুর্নীতিবাদ বলেছি, কিন্তু নিজেদের জন্য তারা খারাপ গাড়িটা কিনে না। সেরকম কোন বাহিনী নিজের জন্য খারাপ বস্তু কিনা, নিজের জন্য খারাপ বিমান কিংবা খারাপ সাবমেরিনটা কিনবে না, কারণ এটা সে নিজে উঠবে যেতে। কেউ দুর্নীতি করলে কোথায় করে জানেন? দুর্নীতি করে অন্যের ব্যবহার হবে সেই জায়গাতে করে, যেখানে তার নিজের তেমন যেতে হয় না। যেমন ধরেন লোকজন সেতু, কালভার্ট এগুলোর উপরে করে, নিজের সেই এলাকার না, অন্য এলাকার, তো সে করতে থাকে দুর্নীতি। কিংবা ধরেন এমন একটা জায়গাতে দুর্নীতি করে যেটা করলে পরে 20-25-50 বছর ধরা পড়বে না, কারণ যে দুর্নীতি করে সেও কি ধরা পড়তে চায়? মানে এগুলা হচ্ছে পপুলিস্ট রিমার্ক। এগুলা করলে পরে ফেসবুকে দ্রুত লাইক, শেয়ার হয়, ভিউ হয়। এগুলো করলে ডলার আছে, পাউন্ড আছে, কি আসে জানি না, আমি তো মনে যাই না, আমি ব্যাপারটা বুঝতে পারি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবসময় উস্কে দেওয়ার একটা প্রবণতা ইউটিউবারদের মধ্যে আছে, ফেসবুকারদের মধ্যে আছে। এবং কিছু না জানা কোনো অপরাধ না, কারণ আমরা কেউই সবকিছু জানি না, কিন্তু একটু হোমওয়ার্ক করা যেতে পারে, একটু পড়াশোনা করা যেতে পারে। কারো কারো আগ্রহ থাকে যন্ত্রপাতির প্রতি, যেমন আমার ছোটবেলা থেকে এই যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, গাড়ি, এগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো কোনো অনুষ্ঠানে আমার পেছনে অনেক গাড়ি সাজানো। এই গাড়িগুলো সব ছোট ছোট মডেল, কিন্তু এগুলো রেপ্লিকা। হ্যাঁ, আমি এই রেপ্লিকা কালেক্ট করতে পছন্দ করি। এরকম শখ থাকলে কারো শখের লোকজন সেখানে কথাবার্তা একটা বলতে পারলেও পারতে পারে, কিন্তু এগুলো তো কোনো স্পেশালিস্টের মতামত না। আমি যেটা বলি এটা কোনো স্পেশালিস্টের মতামত। এইখানে স্পেশালিস্টের মতামত দিয়েছেন একটু আগে ইশফাক সাহেব, উনি হচ্ছেন স্পেশালিস্ট, বিকজ উনি এই বিমানটি উনি জানেন, এটার মধ্যে উনি বলেছেন, এটা ইনি ধরেছেন। আমি শুধু বাইরে থেকে আমার এই শখের গল্প করতে পারি। তো এই দুইটা কিন্তু কখনো এক হবে না। আমি লক্ষ্য করেছি যে এই শখের গল্পকাররা ফেসবুকে এসে যা বলেন সেটাই আইন কানুন, নিয়ম, ইতিহাস সব হয়ে যায়। এই প্রশ্নটা খুবই লেজিটিমেট যে একটা ল্যান্ডিং পাথওয়েতে
কি কারণে এরকম বহুতল ভবন তৈরি হবে এবং পাশে আবাসিক এলাকা তৈরি হবে? আপনি দেখেন নিকুঞ্জ নামে একটা আবাসিক এলাকা, সেখানে সব ভিআইপিরা থাকে। এটাও কিন্তু একেবারে এয়ারপোর্টের কোল ঘেঁষতে, এবং এয়ারপোর্টের কোল ঘেঁষে আরেকটা হচ্ছে রানওয়ে সিটি, সেটা একেবারে রানওয়ের সাথে। তো এরকম যে আবাসিক এলাকার পারমিশন দিয়েছেন যারা, এরা তো আর সেনাবাহিনীর লোক না। এই আবাসিক এলাকার পারমিশন গুলি দিয়েছেন সিভিলিয়ান প্রশাসন, এবং এই প্রশাসন এগুলো পারমিশন দেওয়ার সঙ্গে আলোচনা করেছেন কয়তলা হবে, কি হবে, তাদের টেকনিক্যাল নলেজ আছে। আমাদের এই বিমানবন্দরটার কিন্তু একটা বড় ব্যাপার আছে, এইখানে যুদ্ধজাহাজ যে রানওয়ে ইউজ করে, সে একই রানওয়েতে আবার কমার্শিয়াল এয়ারলাইনেরও সেখানেই নাম। এবং আমরা যখন উড়ে যাই এই বিমানবন্দর থেকে, আমরা কিন্তু দেখতে পাই সারিবদ্ধ বিমান বাহিনীর প্লেন সাজানো আছে, হেলিকপ্টার সাজানো আছে। আমরা প্রায় একটা মানে সামরিক বেসামরিক কোলাবোরেশনের মধ্যে দিয়ে এই এয়ারপোর্টটা চলে, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এই এয়ারপোর্টটার মধ্যে অনেক অবৈজ্ঞানিক কাণ্ড কারখানা করা হয়েছে। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এই কয়েকদিন পরে দেখবেন কিছু রাজনৈতিক দল গিয়ে হাজির হবে। নতুন যে টার্মিনালটা হয়েছে, এটার সামনে একটা কার পার্কিং আছে, সেই কার পার্কিংটার একটা ঢাকনা আছে, সেই ঢাকনার মধ্যে শাপলা আছে। আপনি এনসিপি কে শাপলা দিয়ে দেন, 2 দিন পরে লোকে বলবে এই শাপলা তুলে ফেলতে হবে, এটা একটা দলের প্রতীক। মানে এইগুলা হচ্ছে আমাদের সমস্যা, আমরা কোনো কাজ ভেবে করি না, আমরা সব কাজ হচ্ছে করে ভাবি। তো যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুর্ঘটনা, এইটা পিছনে ষড়যন্ত্র খোঁজার কোনো কারণ নেই। কেননা ষড়যন্ত্র করে কেউ পাইলটের জীবন বিপন্ন করে না, কেউ মানুষের জীবন বিপন্ন করে না এইভাবে, যেখানে বিপন্ন হলে পরে বিরাট কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা আছে। ষড়যন্ত্রকারীরা কেলেঙ্কারির দায় নিজের ঘাড়ে নিতে কেন? ফলে এটা কোনোভাবে আমি মনে করি না যে আমাদের বাহিনীর কাউকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। দেখেন এই পুরো ঘটনাটার মধ্যে বলা হচ্ছে যে এইটা অমুকের দুর্নীতি, তমুকের দায়। এটা কোনো ব্যক্তির অসুবিধা হতে পারে, ধরেন কেউ মেনটেনেন্স করেছে, হয়তো একটা ভুল করেছে, হয়তো একটা জিনিস ওভারলুক হয়েছে, হয়তো কোন একটা যন্ত্র পুরনো হয়ে গিয়েছিল, অথবা ওই মুহূর্তে কাজ করে নাই। কারণ যন্ত্র তো কোনো দেবতার নিয়ন্ত্রণ, মানে দেবতা না, সে কোনো ভুল করে। এটা বোধহয় প্রায় 20-25 বছর আগে হয়েছিল জাপান এয়ারলাইন্স এর একটা ইয়েতে এয়ারক্রাফট, ওর যে পিছনে এলিরন থাকে সেখানে কয়েকটা স্ক্রু টেকনিশিয়ান ভুল করেছে, আকাশে সেই এলিরন খুলে যাওয়াতে অনেকক্ষণ ওইটা ফ্লাই করে আলটিমেটলি সমস্ত প্যাসেঞ্জার মারা গেছিল। তো এটা ষড়যন্ত্র, ভুল হতে পারে, এরকম ভুল হয়। যেমন এটি নিশ্চয়ই তদন্ত চলছে, আমাদের এয়ার চিফ মার্শাল তিনিও বলেছেন তদন্ত। বোয়িং এর যে ম্যাক্স যে বিমানগুলি একাধিকবার দুর্ঘটনায় পড়ে, সেন্সরের প্রবলেম, এটা একটা সেন্সরের প্রবলেম। এই সেন্সরটা যেটা করতো সেটা হচ্ছে যে যখন প্লেন ক্লাইম্ব করে তখন এই সেন্সরটা তাকে তার উচ্চতা সম্পর্কে ধারণা দিত। এই সেন্সরটা রং ইনফরমেশন দিয়েছে, প্লেন ক্লাইম্ব করছে কিন্তু পাইলট ইনফরমেশন পাচ্ছে যে প্লেনটা পড়ে যাচ্ছে। সো পাইলট কি করছে, সেটাকে আরো ক্লাইম্ব করাচ্ছে এবং ক্লাইম্ব করতে এবং প্লেন স্টল করেছে। কারণ আপনি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের চেয়ে বেশি প্লেনকে ক্লাইম্ব করিয়ে দেন, তাহলে প্লেন স্টল করে এবং তখন প্লেনটা পড়ে গিয়েছে। এবং এটা সম্পূর্ণ একটা সেন্সরের ত্রুটি। এবং এই সেন্সরটা কেন ত্রুটিগ্রস্ত হয়েছিল? ওয়াশ করার সময় এই সেন্সরের উপরে যে পানি এবং অন্যান্য বিষয় ব্যবহার করা হয়েছিল, সেইটা এই সেন্সরটাকে যে ক্ষতি করে সেইটা তাদের কোনো ধারণার মধ্যে ছিল না। অতি সামান্য কারণে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটা নতুন প্লেন পড়ে গিয়েছিল। এবং এই একই জিনিস কিন্তু আমাদের এশিয়াতে একটা এয়ারলাইন্স হয়েছে, পড়ে গিয়েছিল। আমাদের এই ঘটনাটাও, এই দুর্ঘটনাটার পেছনেও কিছু কারণ আছে কিনা তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে। আপনারা বলছেন যে এই প্রচারণাগুলোকে, সেটার জন্য তো জি সঠিক প্রচারণা বলে মনে এটা বলতে পারেন না যে গোটা বাহিনী দায়ী, দীর্ঘদিন ধরে চলে আসা সকল, তাহলে তো সব প্লেন পড়ে যাইতো, একটা পড়বে কেন? এগুলো ঠিক না। স্পষ্ট আমরা যেন ভুলভাবে কাউকে দোষী না করি। আর এই প্লেনটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে এটার অমুক সময় এটা বানানো ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আইফোন 7 ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, কিন্তু যাদের হাতে আইফোন 7 আছে সব নষ্ট হয়ে গিয়েছে। মেনটেনেন্স করলে কিন্তু মানুষ, আমার যেমন আইফোন 7 না, আইফোন 6 কাজ করছে এখনো পর্যন্ত। তো যারা এগুলা কিনেন তারা কিন্তু 20-30 বছর এটাকে চালান। আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু 747 উঠে, 747 কিন্তু ডিসকন্টিনিউড, কিন্তু ওনারটা